এই অধ্যায়তে আমরা আহ, কার্যশক্তির পঞ্চম পর্বতে উম, পতনশীল বস্তুর আণবিক তলের উপর সংঘাত সে সম্বন্ধে আলোচনা করব। যদি কোনো স্থির অবস্থা থেকে আহ, কোনো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে আণবিক তলের উপর ফেলে দেওয়া হয়, তো বস্তুটি সংঘাতের পর অনেকগুলি সংঘাতের পর আণবিক তলের উপর আস্তে আস্তে স্থির হবে। এই যে এখানে আমাদের চিত্রতে আমরা দেখতে পাচ্ছি, তো এইভাবে প্রথমে আহ, স্থির অবস্থা থেকে বস্তুটিকে ছেড়ে দেওয়া হচ্ছে, গোলকটিকে। তারপর সে প্রথম সংঘাতের পর আবার কিছুটা হাইট অর্জন করবে, আবার সংঘাত করবে, আবার কিছুটা হাইট অর্জন করবে। তো এইভাবে বাউন্স হতে হতে একটা সময় স্থির অবস্থায় আসবে। তো এই যে বস্তুর গতিশীল অবস্থা, এর সম্বন্ধে আমরা এই অধ্যায়তে আলোচনা করব। তো মনে করি এই যে একটি বস্তু আছে, যেটি অনুভূতি থেকে উচ্চতায় আছে। তো এখান থেকে আমি স্থির অবস্থা থেকে বস্তুটিকে অবাধে পতনশীল হতে দিলাম। আহ, এবার মনে করি যে বস্তুটি অনুভূমিক তলের থেকে ঠিক সংঘাত হওয়ার কিছুটা মুহূর্তে বস্তুটির গতিবেগ ভি। তাহলে বস্তুটির গতিবেগ ভি ইকাল টু হবে, আমরা সরলরেখার একমাত্রিক গতি সমীকরণ থেকে আমরা সহজেই বের করতে পারি যে ভি স্কোয়ার ইকাল টু জি স্কোয়ার প্লাস টু জি এইচ। এখানে ত্বরণ হলো জি। তো তো এখান থেকে আমরা ভি ইকাল টু √2 জি এইচ, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়েছি। এরপর বস্তুটি অনুভূমিক তলের উপর সংঘাত হওয়ার পর আবার বাউন্স হয়ে মানে দ্বিতীয় সংঘাতের আগে বাউন্স হয়ে কিছুটা হাইট অর্জন করবে। তো মনে করি হাইট অর্জন করলো, উচ্চতা অর্জন করলো ক্যাপিটাল এইচ। তো আহ, সংঘাতের এবং বস্তুটির মধ্যে সংঘর্ষ গুণাঙ্ক ই। তাহলে সংঘাতের পর ঊর্ধ্বমুখী যে গতিবেগ হবে সেটি হবে ই ইন্টু ভি। তাহলে যে হাইটটা অর্জন করবে সেই হাইটটি আমরা একমাত্রিক সমীকরণ থেকে লিখতে পারি যে জিরো স্কোয়ার ইকাল টু ইভি স্কোয়ার প্লাস টু জি এইচ। তো এখান থেকে আমরা সিম্পলিফাই করে এইচ ইকাল টু ক্যালকুলেট করি স্কোয়ার এইচ, যেটা আমাদের নির্দিষ্ট যে হাইট তার সঙ্গে সম্পর্ক নির্ণয় করলাম। যে প্রথম সংঘাতের পরে যে উচ্চতা অর্জন করবে সেই উচ্চতা এবং যে উচ্চতা থেকে বস্তুটিকে মানে ছাড়া হয়েছিল সেই উচ্চতার মধ্যে সম্পর্ক হবে এইচ ইকাল টু স্কোয়ার এইচ। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়েছি। অনুরূপভাবে দ্বিতীয় সংঘাতের পরও যে উচ্চতা অর্জন করবে এইচ ড্যাশ ইকাল টু হবে e⁴ এইচ। অনুরূপভাবে তৃতীয় সংঘাতের পর উচ্চতা অর্জন করবে, সেটা এইচ ডবল ড্যাশ ইকাল টু হবে e⁶ তো সুতরাং বস্তুটি স্থির অবস্থা পর্যন্ত যে অতিক্রান্ত দূরত্ব হবে, তো সেটাকে যদি আমি ডি দ্বারা ডিনোট করি, তো ডি ইকাল টু হবে যতটা পথ অতিক্রম করছে তার যোগফল। তো প্রথমে সংঘাতের আগে উচ্চতা হাইট এইচ, তারপর দ্বিতীয় সংঘাতের উপর হবে টু স্কোয়ার এইচ, তৃতীয় সংঘাতে টু e⁴ চতুর্থ সংঘাতে টু e⁶ এইভাবে আস্তে আস্তে করতে করতে অসীম সংখ্যার পর বস্তুটি স্থির হবে। তো একে যদি আমরা সিম্পলিফাই করি, তো প্রথম স্টেপে এইভাবে দাঁড়াবে। আমি এখান থেকে টু স্কোয়ার এইচ কমন নিয়েছি। এরপর এইচ প্লাস টু স্কোয়ার এইচ ইন্টু 1 / 1 মাইনাস a² এইচ। তারপরে আসবে এইচ, তারপরে হবে
তারপর হবে টু স্কোয়ার এইচ, ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস স্কোয়ার। তো সিম্পলিফাই করে আমরা সমীকরণ পাবো এইচ ইন্টু ওয়ান প্লাস টু স্কোয়ার ডিভাইড বাই ওয়ান মাইনাস স্কোয়ার। তো একে আমরা সিম্পলিফাই করলে আমরা ফাইনাল যে পাচ্ছি সেটা হচ্ছে ডি ইকাল টু এইচ ইন্টু ওয়ান প্লাস স্কোয়ার ডিভাইড বাই ওয়ান মাইনাস স্কোয়ার। তো একে আমরা 3 নম্বর সমীকরণ দিয়েছি। তো বস্তুটি স্থির অবস্থায় আসার আগে যে মুহূর্ত অতিক্রম করবে, তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক সংঘাতের আগে যে উচ্চতা থেকে আমাদের ছাড়া হয়েছিল সেই উচ্চতা এবং ঘর্ষণ গুণাঙ্ক যদি জানা থাকে, তাহলে আমরা সহজেই যে অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করবে সেটা নির্ণয় করতে পারবো। এরপর আমরা নির্ণয় করব যে স্থিরাবস্থা আসতে কত সময় লাগবে। তো প্রথমে আমি মনে করি যে এই উচ্চতা থেকে যখন প্রথম সংঘাত হয় সেটি সময় লেগেছে টি। তাহলে আমরা পাবো এইচ ইকাল টু হাফ জি টি স্কোয়ার। তো এখান থেকে আমরা টি ইকাল টু পাবো রুট ওভার টু জি, টু এইচ বাই জি। তো মনে করি প্রথম এবং দ্বিতীয় সংঘাতের মধ্যবর্তী সময়কাল লেগেছে টি। তাহলে এখান থেকে আমরা ঠিক একমাত্রিক সমীকরণ থেকে সে একইভাবে আমরা নির্ণয় করতে পারি জিরো ইকাল টু ইভি ইন্টু টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে টি ইকাল টু পাবো টি ইকাল টু টু ইভি ডিভাইড বাই জি। তো এখানে ভি ইকাল টু রুট ওভার টু জি এইচ বসিয়ে পাবো টি ইকাল টু টু ই রুট ওভার টু জি এইচ ডিভাইড বাই জি। তো সিম্পলিফাই করলে আমরা এটা পাচ্ছি টি ইকাল টু টু ই রুট ওভার টু এইচ বাই জি। তো মনে করি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যাকার মধ্যবর্তী সময় লাগবে টি ডেস। তো টি ডেস ইকাল টু হবে টু ই স্কোয়ার রুট ওভার টু এইচ বাই জি। এবার মনে করি যে বস্তুটি স্থির অবস্থায় আসতে মোট সময় লাগছে টি স্টার। তাহলে টি স্টার হবে যতগুলি সংঘাত হচ্ছে টিটার আগের মোট সময়কাল। তো সেগুলোকে আমি পর্যায়ক্রমে যোগফল করেছি। তো মনে করি অসীম অসীম নাম্বারের পর ওটি স্থির অবস্থায় আসবে। তো এইভাবে আমরা সমীকরণ স্থাপন করি এবং এক এক শ্রেণী করেছি। তো এখানে আমি রুট ওভার টু জি এইচ কে কমন নিয়ে পাচ্ছি ওয়ান প্লাস টু ই প্লাস টু ই স্কোয়ার প্লাস ইনফিনিটি। তো এইভাবে প্রতিষ্ঠা সিম্পলিফাই করতে করতে আমার যে ইকুয়েশনটা আসবে সেটা আসবে টি স্টার ইকাল টু রুট ওভার টু এইচ বাই জি ইন্টু ওয়ান প্লাস ই ডিভাইড বাই ওয়ান মাইনাস ই। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম উচ্চতা মানে যে নির্দিষ্ট উচ্চতা থেকে বস্তুটিকে ছাড়া হচ্ছে সেই উচ্চতা এবং সংঘর্ষ গুণাঙ্ক যদি জানা থাকে, তাহলে আমরা স্থির অবস্থা আসতে যে মোট সময়কাল সেটা আমরা নির্ণয় করতে পারবো। এরপর আমরা সংঘর্ষ গুণাঙ্ক কিভাবে নির্ণয় করব। তো সংঘর্ষ গুণাঙ্কটি পরীক্ষার সাহায্যে নির্ণয় করা যায়। তো এই পরীক্ষাটিতে বস্তুটিকে ফেলে দেওয়া হয় এবং প্রাথমিক পতনের উচ্চতা এবং সর্বাধিক পতনের উচ্চতা পরিমাপ করলেই আমরা সংঘর্ষ গুণাঙ্ক নির্ণয় করতে পারবো। তো পরিমাপটিকে আমরা একাধিকবার পরীক্ষা করে আমরা প্রথমবার এক দু হয়তো এরর আসতে পারে, কোনো ত্রুটি আসতে পারে, সেই জন্য একাধিকবার পরীক্ষাটি করে এবং দ্বিতীয় হাইট প্রথম সংখ্যাটার উপর যে উচ্চতা অর্জন করবো সেটা আহ, বারবার নিয়ে তার যদি গড় নিয়ে আমরা যদি ঘর্ষণ গুণাঙ্ক নির্ণয় করি সেক্ষেত্রে আমাদের অনেকটা ত্রুটি কম হবে। তো সেই জন্য মিনিমাম 5টি নিলে ভালো হয়। তো এটা হলো এক্সপিরিয়েন্স সেট আপ, পরীক্ষা সেট আপ। এইভাবে আমরা বস্তুটিকে ছাড়া হয়। তারপর বস্তুটির প্রথম সংঘাতের উপর যে উচ্চতা সেটা আহ, আহ, দু তিনবার পরীক্ষা নিয়ে নেওয়ার পর এটা ফর্মুলা এই সূত্রের সাহায্যে ই ইকাল টু এইচ গড় বাই এইচ সাহায্যে আমরা ঘর্ষণ গুণাঙ্ক নির্ণয় করতে পারবো। এরপর আমরা নির্ণয় করি যে প্রথম সংঘাতের দ্বারা যে তল দ্বারা বলের ঘাত কত হয়। তো মনে করি বস্তুটির ভর এম এবং সংঘর্ষ গুণাঙ্ক ই। তাহলে প্রথম সংঘাতের পূর্ব মুহূর্তে নিম্নমুখী বেগ ভি
পরবর্তী মুহূর্তে ঊর্ধ্বমুখী বেগ হবে ইভি। তাহলে অনুভূমিক তল দ্বারা প্রযুক্ত যে ঊর্ধ্বমুখী বলের ঘাতক সেটি হবে বস্তুটি ভরবেগের পরিবর্তন। সেটি ইকাল টু এম ইন্টু ইভি মাইনাস মাইনাস অফ ভি, এম ভি ইন্টু ওয়ান প্লাস ই ইকাল টু, তো এখানে ভি এর মান বসে এম ইন্টু রুট ওভার টু জি এইচ ইন্টু ওয়ান প্লাস ই। এরপর আমরা নির্ণয় করব প্রথম সংঘাতের ফলে কতটা গতিশক্তি হ্রাস হবে। তো গতিশক্তি হ্রাস হবে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইভি স্কোয়ার। তো এখান থেকে আমরা সিম্পলিফাই করে পাবো এটা। তো ফাইনাল হবে এম জি এইচ ইন্টু ওয়ান মাইনাস ই স্কোয়ার। তো এটাই হলো প্রথম সংঘাতের গতিশক্তি হ্রাস।